হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। থাম্বনেল দেখে নিচে বুঝে গিয়েছেন যে প্রাইমারি স্কুল জব প্রিপারেশন, বিশেষ করে প্রাইমারি স্কুলের 4টা সেকশন থেকে পরীক্ষা হয়। তার মধ্যে ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স খুব পূর্ণ একটি টপিকস, কারণ ইংরেজি এবং ম্যাথের উপর ডিপেন্ড করে যে আপনি এই রিক্রুটমেন্ট টেস্টে টিকবেন কিনা। হাউএভার, আজকের এই কন্টেন্টে প্রাইমারি স্কুল জব প্রিপারেশনে ইংলিশ সিলেবাস বিস্তারিত আলোচনা করব। আশা করি সাথে পাবো আপনাদেরকে। আর অ্যাকচুয়ালি আমি গতকালে নোটিশ দিয়েছিলাম যে লাইভ করব, তো টেকনিক্যাল সমস্যার কারণে লাইভ করতে পারি নাই। যাই হোক, তারপরও আপনাদের জন্য ভিডিওটা আপলোড করেছি। এর মধ্যে প্রায় 8 লাখের মতো আবেদন পড়ে গিয়েছে। তো আমরা এই পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, আর যে গ্রেড, এটা 13তম গ্রেডে 11,000 টাকা থেকে শুরু হয় এই অ্যাসিস্ট্যান্ট টিচার পদটি। আর স্টার্ট হয়েছে, আপনারা নিশ্চয় জানেন যে 25 অক্টোবর 2020, আর সর্বশেষ তারিখ হচ্ছে 24 নভেম্বর 2020। খুব 1 মাস সময় দিয়েছে। তো অলরেডি ইতিমধ্যে অনেকেই আবেদন করে ফেলেছেন, প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন, হয়তো কোচিংয়ের চিন্তা করতেছেন। যাই হোক, তো আমরা এখন এই এই বিষয়গুলা বিস্তারিত জানবো। তো প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট টেস্টের সিলেবাস ইতিমধ্যে আপনারা পড়ে ফেলেছেন, জেনে ফেলেছেন যে পরীক্ষা হয় টোটাল 100 মার্কের। তার মধ্যে 80 মার্ক হচ্ছে এমসিকিউ অর্থাৎ রিটেন, আর ভাইভা হচ্ছে 20 মার্কস। তো এই 80 নাম্বারের মধ্যে 20 থাকে বাংলা থেকে, আর অবশ্যই বাংলার আবার 2টা পার্ট রয়েছে, ব্যাকরণ অংশ এবং সাহিত্যের অংশ। ইংরেজিরও 2টা পার্ট রয়েছে, গ্রামার অ্যান্ড লিটারেচার। ম্যাথমেটিক্সের এখানে বিশেষ করে অ্যারিথমেটিক, জিওমেট্রি, অ্যালজেব্রা, এই 3টা সেকশন থেকে ম্যাথ এসে থাকে। আর জেনারেল নলেজ, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল নলেজ থেকে 20 মার্কস। এ টোটাল 80 মার্কের এমসিকিউ থাকবে। আর ভাইভাতে 20 নাম্বার। আপনারা নিশ্চয় জানেন যে 2টাতেই আলাদা আলাদা পাশ করতে হয়। তো ভাইভাতে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে, সমসাময়িক বিষয় জিজ্ঞেস করে, বিশেষ করে মুক্তিযুদ্ধের উপরে, দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে থাকে। ওকে, এখন এরপরে আমরা বিশেষ করে এক্সাম রিলেটেড কিছু ইনফরমেশন রয়েছে। বিশেষ করে 80টি এমসিকিউ থাকে, আর ভাইভাতে 20 মার্ক ইতিমধ্যে আমরা জেনেছি, আর 80টা প্রশ্ন থাকবে। ওকে, আর অবশ্যই নেগেটিভ মার্ক থাকবে 0.25। আর এবছর আপনারা অবশ্যই জানেন যে রিকোয়ার্ড স্কিলটা চেঞ্জ হয়েছে। অন্যান্য বছর এইচএসসি পরীক্ষা দিয়ে আবেদন করতে পারতো, কিন্তু এবছর থেকে আর এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে না। আইদার হি অর শি, মেল অর ফিমেল। হয়বার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সিজিপিএ স্নাতক বা স্নাতক সমমান, স্নাতকোত্তর হতে পারে। তো এর জন্য শর্ত রয়েছে। 20 অক্টোবর 2020 তারিখের মধ্যে বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর, আর 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছর। আর মুক্তিযুদ্ধ সন্তান বা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 32 বছর। এক্সাম টাইমের কথা যদি আমরা বলি, তো আমরা নিচে জানি যে 80টি প্রশ্নের জন্য টাইম বরাদ্দ রয়েছে 60 মিনিট। আর পাস মার্কস হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কথাটা এই জন্য বলা হয়েছে, আপনার উপজেলাতে যদি কম্পিটিশন কম থাকে তাহলে সেক্ষেত্রে 50 পেয়েও টিকা সম্ভব বা 40 পেয়েও টিকা সম্ভব। কিন্তু যে উপজেলাতে কম্পিটিশন বেশি সে উপজেলাতে বেশি নাম্বার পেয়ে টিকতে হয়। যাই হোক, মিনিমাম বয়েজদের ক্ষেত্রে অন্যান্য বছর 60+ যারা পেয়েছে অনেকেই টিকেছে, আর মেয়েদের ক্ষেত্রে 50+ বা নিয়ার অ্যাবাউট 50 তারা চান্স পেয়েছে। আর পাস মার্কের কথা যদি বলি, মিনিমাম পাস মার্ক হচ্ছে 40% মার্ক পেতে হবে, আর পাশাপাশি ভাইভাতে এবং এমসিকিউতে 40% মার্ক হচ্ছে 5 নাম্বার। এখন ইংলিশ যে টপিক্সটা রয়েছে, ইংলিশ বিশেষ করে এই 4টা টপিক্সের মধ্যে আমাদের ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 11টা আইটেম রয়েছে। রাইট ফর্মস অফ ভার্ব থেকে প্রশ্ন আসবে, টেন্স থেকে প্রশ্ন আসবে, প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে।
পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসবে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, স্পেলিং, সেন্টেন্স কারেকশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। তো যদিও এখানে বলা হয়েছে 11টি আইটেম থেকে প্রশ্ন আসবে, তো অন্যান্য বছর কিন্তু এইচএসসির স্টুডেন্ট ছিল, যার কারণে প্রশ্ন অ্যাভারেজ হয়েছে। এবছর যেহেতু সবাই গ্র্যাজুয়েট, সেক্ষেত্রে প্রশ্ন একটু আপগ্রেড হবে অন্যান্য বছরের তুলনায়। 50% একটু হার্ড টাইপের কোশ্চেন হবে। পুরা কিছু কিছু কোশ্চেন হয়তো ইন্টারমিডিয়েট লেভেল থেকেও আসতে পারে, আর এসএসসি তো আছেই। তো আমি মনে করব এর বাইরেও আপনাকে অবশ্যই কারেকশন পড়তে হবে, বা অন্যান্য লিটারেরি কিছু টার্ম, কবি সাহিত্যিকদের জীবনী, এগুলা পড়তে হবে। যাই হোক, আজকে এই লেসনে আমি ইংরেজি বিগত সালের একটা ইংরেজি প্রশ্ন সলভ করব প্র্যাকটিক্যালি। তো আশা করি সাথে পাবো সবাইকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এক্সাম টপিকস যেহেতু ইংরেজি, তো আগেই বলে নেই যে প্রশ্নটা কিসের প্রশ্ন আলোচনা করতেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার এক্সাম প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার 4th ফেজ 2019 সালে দেখতে পাচ্ছেন, ডেট দেখতে পাচ্ছেন যে 21 জুন 2019-এ যে পরীক্ষাটা হয়েছে, যদিও পরীক্ষাটা ছিল 2018 সালের। এটা সেট কোড হচ্ছে 8433। এই প্রশ্নতে যে ইংরেজি প্রশ্নগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইংরেজি প্রশ্ন রয়েছে। অবশ্য 20টি ইংরেজি প্রশ্ন থাকে। তো সেই 20টি ইংরেজি প্রশ্ন আজকে ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা স্লাইডে চলে যাই। তো প্রথমে যেটা আছে ব্ল্যাক অ্যান্ড ব্লু। তো ব্ল্যাক অ্যান্ড ব্লু আপনি কি বুঝবেন? ব্ল্যাক অ্যান্ড ব্লু দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়? আপনি হয়তো চিন্তা করছেন ব্ল্যাক মানে কালো, ব্লু মানে হচ্ছে নীল। তাহলে কালো ও নীল এটা মার্ক করলে কিন্তু হবে না, কারণ আমরা জানি যে ফ্রেজ পড়তে হয়। ফ্রেজ শব্দগুচ্ছ আপনাকে পড়তে হবে, কিছু কিছু কমন আনকমন শব্দগুচ্ছ পড়তে হবে। তো সেক্ষেত্রে এখানে আমরা কি এটাকে রঙিন ধরে নিব? তো রঙিন তো প্রশ্নেই আসে না। তারপরে ধূসর, তো কোনটা তাহলে? এটার সঠিক অ্যান্সার হবে উত্তম মাধ্যম। তাহলে এটা কিভাবে বুঝলাম? অ্যাকচুয়ালি কিছু কিছু ফ্রেজ আছে, এগুলো বোঝার কোনো উপায় নেই, আপনি জাস্ট এগুলো মুখস্থ করবেন। দ্বিতীয় যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছেন, কোনটি শুদ্ধ বানান? তো আপনি আপনারা নিশ্চয় জানেন যে স্পেলিং আসে, ওকে? তো একটা বা দুইটা বা তিনটে স্পেলিং আসবে। তো আপনাকে এখন দেখতে হবে রেমিটেন্স। তো আমরা অনেক সময় চিন্তা করি রেমি টেন্সটা কি হবে? এটা কি আর এ হবে? এই জায়গায় কনফিউশন থাকতে পারে। RAMEITANCE, দেখেন কনফিউশন কিন্তু এখানে দুই জায়গায় থাকতে পারে। দুই জায়গায় থাকতে পারে। কেউ হয়তো চিন্তা করতেছেন যে রেমিটেন্স আর এ হবে, আবার কেউ চিন্তা করতেছেন আর ই হবে, আবার কেউ চিন্তা করতেছেন আর আই হবে, আবার কেউ চিন্তা করতেছেন আর ই হবে, আবার কেউ চিন্তা করতেছেন TANCE হবে, আবার কেউ চিন্তা করতেছেন TE হবে। তাহলে অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি কোনটা? তো অ্যাকচুয়ালি অনেকগুলা স্পেলিং আছে, আপনি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো এখানে কারেক্ট যেটা, আপনি RE, এখানে MI হবে। হ্যাঁ, REMI ডাবল T ENCE। তো এখানে কিভাবে আমরা এটা করলাম? রেমিটেন্স। হ্যাঁ, ডাবল টি কেন হলো? দুইটা ভাওয়েলের মধ্যখানে কনসোনেন্ট থাকলে সেটা ডাবল হয়। তো এখানে কারেক্ট হবে রেমিটেন্স। রেমিটেন্স হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে উত্তম মাধ্যম। আচ্ছা, যাই হোক, এর পরের প্রশ্ন আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন যে হি অ্যাড্রেসড মিস্টার রহমান অ্যান্ড উইশড হিম গুড। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এইটা ন্যারেশন। তো ন্যারেশন থেকে প্রশ্ন আসে, আপনি কমন এবং আনকমন রুলগুলো অবশ্যই পড়ে নিতে হবে। তো এখানে কোনটা আমরা কারেক্ট করব? তো যেহেতু এখানে অ্যাড্রেস আছে, অনেকে কনফিউশনে পড়ে যান। তো আমরা জানি কাউকে অ্যাড্রেস করলে হাই বা হ্যালো কথাটা হয়। তো এখানে কোথাও কিন্তু হাই বা হ্যালো নেই। আবার এখানে উইশড, তো আমরা নিশ্চয় জানি যে উইশড হইলে গুড মর্নিং কথাটা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? হি সেড গুড মর্নিং টু রহমান।
সেম টাইপের প্রশ্ন কিন্তু এখানেও আছে, হি সেড গুড মর্নিং মিস্টার রহমান। তাহলে আমরা কোনটা কারেক্ট ধরব? এখন হি সেড টু মিস্টার রহমান গুড মর্নিং, এখানে সেড টু হবে না, সেড টুটা ইনকারেক্ট, কারণ কাউকে বললে সেড কথাটা উইস্ট হয়ে যায়, সো এটা ইনকারেক্ট। বিদায় জানাইলে ব্যাড হয়, সেক্ষেত্রে এটা ইনকারেক্ট। দেন হি সেড গুড মর্নিং মিস্টার রহমান, অথবা আপনি প্রথমটা কারেক্ট ধরে নিতে পারেন, হি সেড গুড মর্নিং টু মিস্টার রহমান। ঠিক আছে, উইশের পরিবর্তে আমরা সেড লিখব। আর যেহেতু সম্বোধন করছে, তো সেক্ষেত্রে আমরা কাকে সম্বোধন করছে? টু মিস্টার রহমান, এটাকে আমরা কারেক্ট ধরে নিব। ওকে, দেন পরের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ আমরা নিচে জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় যেখানে হ্যাভ থাকবে আর যেখানে হ্যাজ থাকবে। ওকে, তো ধরে নিলাম এখানেও হ্যাভ আছে, এখানেও হ্যাভ আছে, এখানে হ্যাড আছে। তো হ্যাড যেহেতু আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট না, এটা ফার্স্ট পারফেক্ট, এটা বাদ। তারপর শেল হ্যাভ আছে, এটাও ইনকারেক্ট, এটা বাদ। কিন্তু এখানে আমাদের কনফিউশন করে ফেলছে যে এখানে হ্যাভ আছে, এখানেও হ্যাভ আছে। আর প্রশ্ন হচ্ছে শুধু হ্যাভ থাকলেই হবে না, এখানে আপনাকে অবশ্যই হ্যাভ হ্যাজের সাথে B3 অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল হতে হবে। তো যেহেতু এখানে হ্যাভ আছে এবং হ্যাভের সাথে B3 আছে, হ্যাড আছে, তো হ্যাভের ফার্স্ট টেন্স হচ্ছে হ্যাড, তো সেক্ষেত্রে এটা হচ্ছে কারেক্ট। তাহলে আমাদের 1 নাম্বারটা হচ্ছে কারেক্ট। ওকে, এরপরের প্রশ্ন, এনশিওর। এনশিওর মানে কি? এখানে দেখেন এনশিওর মিনস, এনশিওর অর্থ জানতে চায়। তো আমরা জানি যে সিনোনিম অ্যান্টোনিমস আসে পরীক্ষায়, তো সেক্ষেত্রে তো এখানে এনশিওর মানে কি আপনাকে এখন চিন্তা করতে হবে। যদি সাফিক্স প্রিফিক্স যুক্ত ওয়ার্ড বুঝতে অসুবিধা হয়, আপনি মূল ওয়ার্ডটা ধরবেন। এখানে শিওর, তো শিওর মানে হচ্ছে কি? শিওর মানে হচ্ছে কোনো কিছু সার্টেন, নিশ্চিত। ঠিক আছে, তো এখানে এনকরেজ মানে উৎসাহ, তো নিশ্চিতের সাথে উৎসাহের ব্যাপারটা যায় না। প্রফিউজ এটাও হচ্ছে না। মেক প্রোগ্রেস, প্রোগ্রেস মানে উন্নতি, হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি যে সার্টেন কথাটা কিন্তু এখানে আছে, তাহলে এনশিওর এখানে মেক সার্টেন, এটা কিন্তু কারেক্ট। ওকে, তাহলে আমাদের 4 নাম্বারটা কারেক্ট হচ্ছে। ওকে, দেন এখানে সিনোনিম ফর ম্যাগনিফিসেন্ট। তো ম্যাগনিফিসেন্ট শব্দটা সিনোনিম জানতে চাচ্ছে। এখন ম্যাগনিফিসেন্ট শব্দটার অর্থ আপনার জানা নেই। আপনার ধরেন এখানে বিউটিফুল মানে সুন্দর, ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার, ইমপ্রেসিভ, দেন স্প্লেন্ডিড। ওকে, এখন আপনি কি করতে পারেন? আপনি যদি জানা না থাকে অ্যান্সার না করাই বেটার, আর যদি জানা থাকে অ্যান্সার করবেন। যদি আপনার কনফিউশন হয় আপনি 4টার মধ্যে 2টা অ্যান্সার পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটু রিস্ক নিয়ে অ্যান্সার করতে যাবেন। তো আমরা জানি যে ম্যাগনিফিসেন্ট, তাৎপর্যপূর্ণ, স্প্লেন্ডিড। ঠিক আছে, কারণ ওয়ার্ড মিনিং অ্যাকচুয়ালি আপনার কমন আসবে বা কমন আসবে না, এটা আসলে নির্ভর করে না। এটার জন্য আপনি হার্ডলি ট্রাই করতে হবে। দ্য স্টাডি অফ রিলিজিয়ন, রিলিজিয়ন সম্পর্কে পড়াশোনা করা বা রিলিজিয়ন নিয়ে গবেষণা করা। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা থিওলজি বলবো, নাকি এটাকে মরফোলজি বলবো, নাকি ফনোলজি বলবো, না ইটোমোলজি বলবো? কি বলবো আমরা? তো আমরা এটাকে, যেহেতু রিলিজিয়াস স্টাডি, আধ্যাত্মিক ব্যাপার, তাহলে এখানে থিওলজি ব্যাপারটা আসবে।
কারণ ফোনোলজি গ্রামাটিক্যাল বিষয়ে আসে, মর্ফোলজি এটা বিভিন্ন টোনের ব্যাপার আছে, ইটিমোলজি এটাও গ্রামাটিক্যাল আইটেম। তো সো রিলিজিয়ান ধর্মের সাথে গ্রামারের কোনো কি নেই, তো সো এটা থিওলজি হবে। এরপরে হচ্ছে বানান, কোন বানানটা শুদ্ধ, তো প্যারালাল। এখন অনেকের কনফিউশন হতে পারে প্যারালাল প্যারালেল বা কিভাবে আমরা এটা আইডেন্টিফাই করব। তো স্পেলিংগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো এখানে কোনটা কারেক্ট হতে পারে, তো নিঃসন্দেহে এটা ইনকারেক্ট। কোন সেন্সে ইনকারেক্ট, যেমন দেখেন এখানে ই আছে, এখানে ই আছে, কনসোনেন্টটা ডাবল হওয়ার কথা হয় নাই, সেটা বাদ। এখানে আছে এখানেও কিন্তু কনসোনেন্ট ডাবল হওয়ার কথা হয় নাই, এখানেও কনসোনেন্ট ডাবল হওয়ার কথা হয় নাই। সো এখানে আমরা কারেক্ট ধরবো প্যারালেল বা প্যারালাল। ওকে, তাহলে এখানে থিওলজিটা হচ্ছে কারেক্ট। এখানে হচ্ছে প্যারালেলটা হচ্ছে কারেক্ট। হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এখন রিফ্লেক্সিভ প্রোনাউন ভাষা জ্ঞান থাকলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই ডিপ নলেজ গ্যাদার করতে হবে। বিশেষ করে শুধু প্রোনাউন আপনি জানলেন হবে না, কিন্তু আপনি প্রোনাউনের যে 8 প্রকার রয়েছে সেগুলো জানতে হবে। তো রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি? প্রথম কথা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে সেলফ অথবা সেলফস যোগ হবে। হ্যাঁ, যে প্রোনাউনের সাথে আপনি সেলফ অথবা সেলফ পাবেন সেটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এটা কিন্তু আপনার গ্রামাটিক্যাল ম্যাটার, আপনি বুঝে নিতে হবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন এইভাবে আইডেন্টিফাই করতে হয়। দেন হচ্ছে বার্নিং কোশ্চেন, এটাও কিন্তু ফ্রেজ। হ্যাঁ, অ্যান্ড বার্নিং কোশ্চেন বলতে আমরা কোশ্চেন, বার্নিং মানে হচ্ছে জ্বলন্ত, কিন্তু এখানে তো জ্বলন্তর কিছু নেই। তো এটা কি আনকমন কোশ্চেন হবে, নাকি এটা ফলস কোশ্চেন হবে, না ইম্পর্টেন্ট কোশ্চেন হবে, না হার্ড কোশ্চেন হবে? তো হার্ড কোশ্চেন তো আমরা জীবনেও শুনিনি এই ধরনের কথা। ফলস কোশ্চেন এটাও কখনো শুনি নেই। এখন সন্দেহ হইতেছে, হয়তো আপনি চিন্তা করতেছেন আনকমন কোশ্চেন অথবা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো এখানে বার্নিং কোশ্চেন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ ইস্যু, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে অ্যান ইনকারেক্ট কোশ্চেন। তারপর আছে আই উড লাইক ইনফরমেশনস প্লিজ। তো এখানে আই উড লাইক এ ইনফরমেশন, অ্যান ইনফরমেশন, সাম ইনফরমেশন, ফিউ ইনফরমেশন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে অ্যান ইনফরমেশন হবে, আই উড লাইক অ্যান ইনফরমেশন। তো কেন? কারণ এখানে ভাওয়েল আছে, হয়তো চিন্তা করতেছেন, কিন্তু এখানে আই উড লাইক আমি কিছু তথ্য দিতে পছন্দ করি, তো সেক্ষেত্রে আমরা এখানে সাম ব্যবহার করতে পারি। সাম, ফিউ কিন্তু হবে না। হ্যাঁ, তো এখানে সাম হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে সাম। ওকে, দেন রয়েছে আই হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও। ওকে, এখন আমরা এখানে কি লিখব? অনলি ওয়ান লেটার আপ টু নাও। তো আমরা জানি যে নাও কথাটা হলে অনেক সময় কন্টিনিউয়াস হয়, তো এখানে তো কোথাও কন্টিনিউয়াসের কোনো ব্যাপার নেই। তো এখানে হ্যাভ সেন্ট হবে না। কেন হবে না? কারণ হ্যাভ সেন্ট হইলে অবশ্যই আপ টু নাও কথাটা হতো না। তারপর শেল সেন্ট হবে না, কারণ এখন আবার ভবিষ্যতের কথা বলতেছে, এটা হচ্ছে না। হ্যাড সেন্ট অতীতের কথা, তো এখানে তো নামের কথা আছে, সো হচ্ছে না। তো আমরা কি লিখব? আমরা সেন্ট কথাটা লিখব। দেন রয়েছে হুইচ ওয়ান ইজ অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার। তো আপনারা নিশ্চয় জানেন নাম্বার থেকে প্রশ্ন আসে, তো এখানে কোন শব্দটা সিঙ্গুলার হিসেবে আমরা ব্যবহার করব? এখানে কি আমরা ফিউ সিঙ্গুলার হিসেবে ধরবো, নাকি সাম সিঙ্গুলার হিসেবে ধরবো, না ব্রেড ধরবো, না স্টাফ ধরবো? তো দেখেন স্টাফ এটা কিন্তু কালেকটিভ নাউন। হ্যাঁ, ফিউ কিছু, তো কিছু বলতে এখানে কিন্তু একটা না, সাম কিছু একটা না। তো সো এখানে আমরা ব্রেড এটাকে আমরা সিঙ্গুলার ধরে নিতে পারি। ওকে, দেন আছে দ্য চাইল্ড ক্রাইড ফর মাদার। এখন দেখেন চাইল্ড, আপনাকে কখনো কখনো আপনাকে সাবজেক্ট এবং সাবজেক্ট হেড ওয়ার্ডগুলো বুঝতে হবে, যে পৃথিবীতে কিছু কিছু নাউন আছে যেগুলা প্রাণীবাচক হওয়ার পরেও এগুলা কি, এগুলা বস্তুবাচক।
প্রাণীবাচক হওয়ার পরেও বস্তুবাচক, যেমন এখানে চাইল্ড, আমরা এটার পরিবর্তে ইট ব্যবহার করব। যেমন সান, মন, এগুলোর পরিবর্তে আমরা শি ব্যবহার করব। এমনিভাবে কিছু কিছু এনিমেল আছে, জেন্টেল এনিমেল, সেগুলোর ক্ষেত্রে আমরা শি ব্যবহার করব। কিছু কিছু যেমন টাইগারের পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। তো সো এখানে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি হচ্ছে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা ইটস ব্যবহার করব, কারণ চাইল্ডকে ইটসের সাথে রিগার্ড করা হয়। ওকে, তো এরপরে যেটা আছে 15 নম্বর প্রশ্ন, কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, হেয়ার দ্য ওয়ার্ড আর্মি। এখন আর্মি শব্দটা কি, এটা আমরা কি ধরে নিব? তো অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে কমন নাউন। না, কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আর্মি, জয়েন দ্য আর্মি, তো যেহেতু দির ব্যাপারটা আছে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। হ্যাঁ, তারপরে ম্যাটেরিয়াল নাউন তো প্রশ্নই আসে না, এটা বস্তুবাচক জিনিস বোঝাবে ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা কমন নাউনও নয়, কারণ কমন নাউন হচ্ছে এক শ্রেণী। যেমন আপনি যদি বয় বলেন, বয়ের স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আপনি যদি গার্ল বলেন, গার্লের স্ত্রীলিঙ্গ আছে। তো সেক্ষেত্রে যেগুলোর স্ত্রীলিঙ্গ আছে অধিকাংশ সময় এগুলা কমন নাউন হয়, আর আদারওয়াইজ অন্য ক্ষেত্রে যদি টিম ওয়াইজ হয় সেক্ষেত্রে কালেকটিভ নাউন। যেমন আর্মি, এটা একটা টিম। তো সেক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এই আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে রয়েছে করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ফ্রেজ। এখন করিম এবং রহিম, তার প্রশ্ন হচ্ছে এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। তো এখানে কি ধরবো আমরা? করিম অ্যান্ড রহিম হইলে হয়তো এটা ফ্লোরাল হতো, কিন্তু এখানে তো করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, এখানে সাবজেক্ট আমরা কোনটা ধরবো? তো আমরা এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি দুইটা নাউনকে কানেক্ট করা হয়, এটা কিন্তু সিঙ্গুলার। তো সো এখন আমরা কি লিখবো? ইজ ডিজার্ভিং লিখবো, নাকি আর ডিজার্ভিং লিখবো, নাকি আমরা ডিজার্ভ লিখবো, না ডিজার্ভস লিখবো, কি লিখবো? তো আমরা যেহেতু দুইটাই সিঙ্গুলার, তো সেক্ষেত্রে আমরা ডিজার্ভস লিখবো। ডিজার্ভস হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, দেন আছে হোয়াট ইজ দ্য নাউন অফ ডিনাই। তো আমরা জানি যে ডিনাই শব্দটা ভার্বের মধ্যে আছে, ডিনাই শব্দটার নাউন জানতে চায়। তো নিশ্চয় রিফিউজ না, ডিনাই শব্দটা রিফিউজ না, এটা তো সমর্থক শব্দ ব্যবহার করেছে। ডিনাই শব্দটার নাউন তো অবশ্যই ডিনাই না, কারণ এটা ভার্ব। ডিনাইয়েবল অ্যাডজেক্টিভ, তো ডিনায়াল শব্দটা হচ্ছে নাউন। তো অনেকের হয়তো কনফিউশন জাগতে পারে, কারণ আমরা জানি যে এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু কিছু কিছু সময় তো ব্যতিক্রম, যেমন ডিনায়ালের ক্ষেত্রে ব্যতিক্রম হইল, এটা নাউন। ওকে, এরপর আছে বটম লাইন। এটাও ফ্রেজ থেকে এসেছে। তো বলছে এটা মানে কি? দ্য এসেনশিয়াল পয়েন্ট, দ্য ফাইনাল স্টেপ, লাস্ট লাইন অফ দ্য বুক, নাকি দ্য এন্ড অফ দ্য রোড? তো কোনটা হবে? বটম লাইন। ওকে, তো অ্যাকচুয়ালি বটম লাইন হচ্ছে কি, আমরা অনেক সময় বলি না এটাই শেষ পদক্ষেপ। তো সেক্ষেত্রে আমরা বটম লাইন ধরে নিতে পারি, দ্য ফাইনাল স্টেপ। ফাইনাল স্টেপটা হচ্ছে বটম লাইন। ওকে, তারপরে এখানে আরেকটা প্রশ্ন আছে যে অ্যাট হোম। এখন অ্যাট হোম মানে কি? এখানে বাড়িতে নাকি দক্ষ? প্রশ্ন হচ্ছে অ্যাট হোমের অর্থ হচ্ছে ট্রাই টু মেক আ হোম, তারপর হোম মেড ব্রিক্স, না ফেমিলিয়ার উইথ, পরিচিত, নাকি ওয়ান হু হ্যাজ লস্ট হোম? তো অ্যাট হোম এখানে আমরা একটাও না, হোমের সাথে রিলেটেড একটাও না, মেড ব্রিক্স তারপরে মেক হোমস একটাও না, এটা জাস্ট হচ্ছে ফেমিলিয়ার উইথ, এটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো এমনিভাবে আসলে গ্রামাটিক্যাল বিষয়গুলা একটা রুলও বাদ দেওয়া যাবে না, এ টু জেড এবছর গ্রামারগুলো দেখতে হবে, কারণ এবছরের প্রশ্নটা একটু হার্ড হবে, কারণ অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে অনার্স মাস্টার্স করে পরীক্ষা দিবে বা ডিগ্রি করে পরীক্ষা দিবে। তো সেক্ষেত্রে গ্রামাটিক্যাল অংশ
লিটারেরি অংশ থেকে, অন্যান্য সময় লিটারেচার অংশ থেকে হয়তো প্রশ্ন আসে নাই, এবছর লিটারেচার থেকে প্রশ্ন আসবে এবং ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসবে, কারেকশন থেকে প্রশ্ন আসবে বা অন্যান্য আইটেম থেকে প্রশ্ন আসবে। যাই হোক, আজকে সিলেবাস নিয়ে আলোচনা করেছি। আমার চ্যানেলটিতে আমি প্রাইমারি স্কুল জব প্রিপারেশনের জন্য ইনশাল্লাহ ধারাবাহিক ভিডিও দিব, ধারাবাহিক ভিডিও প্রশ্ন সলভ করব এবং লাইভ সেশন করব। আশা করি সবাইকে সাথে পারবো। আর আমার রেগুলার ভিডিওগুলো দেখলে কোনো কোচিং লাগবে না আশা করছি। ঠিক আছে, আজকে এ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময় আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।